আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পৃথিবীতে এমন কিছু উদ্ভট অযৌক্তিক ঘটনা ঘটে যেটা আপনাদের জীবনেও ঘটেছে। অনেক জ্ঞানী গুণী ব্যক্তিও এমন আত্মঘাতী কাজ করেন এবং বোকার মতো কাজ করেন। এদেরকে বোকাও বলা যাবে না, কোনো কথাও বলা যাবে না, তারা তো এগুলো স্বীকারও করবে না। তো যেমন শারমিন আহমেদ নেতা ও পিতা বইতে তিনি লিখেছেন যে মুজিব কাকু কেন তাজউদ্দিন সাহেব ওনার বাবা যখন ট্যাপ রেকর্ডার নিয়ে গেলেন, কেন সেই ট্যাপ রেকর্ডারে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা রেকর্ড করা হলো না। এবং এই যে এখানে যদি তাজউদ্দিন সাহেবকে যদি বোকা বলি, আপনারাও রাগ করবেন এবং শারমিন আহমদও রাগ করবে। এটা তো এর সাথে বড় বোকামি আর কি হতে পারে? বঙ্গবন্ধু যে 162 সিটি আসনের মধ্যে যে 160টি আসন পেয়েছেন, সেটাকে তিনি কোথাও বলেছেন যে আমি মরে গেলেও আমার জীবনের বিনিময়ে হলেও আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করব? এ কথা কি উনি বলেছেন? আর বললেও যে যেখানে যে স্বাধীনতা ঘোষণা কখন সম্ভব? যদি বঙ্গবন্ধু বিদেশে অবস্থান করে যদি সেটা ঘোষণা দেন, তাহলেও সেটা সম্ভব না। কারণ যেহেতু একই দেশের লোক এবং পাকিস্তানিরা হাজার হাজার লোকরে লাখ লাখ লোকরে মারবে এবং তারা তো মেরেছে। তো এখন এই যে একটা কথা বলে যে তাজউদ্দিন সাহেব গেছে, কেন স্বাধীনতার ঘোষণাটা রেকর্ড করা হলো না, এই ধরনের যে উদ্ভট অযৌক্তিক কথা বলে যে আওয়ামী লীগের লোক হয়ে বঙ্গবন্ধুর শুভাকাঙ্ক্ষী হয়ে যে বঙ্গবন্ধুকে ছোট করছেন, এটা কি শারমিন আহমদ জানেন? এটা কি তাজউদ্দিন সাহেব জানেন? মেজর জেনারেল অবসরপ্রাপ্ত খাদিম হোসেন রাজা এই হায়না ছিল, সাথে রাও ফরমানালি ছিল অপারেশন সার্চ দ্যাট ইজ বাঙালি হত্যাযজ্ঞের মূল পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারী। তো সে তার বইয়ের 59 পৃষ্ঠায় লিখেছে, যদি শেখ মুজিব 7ই মার্চে স্বাধীনতা ঘোষণা করত, তাহলে ঢাকা শহরকে মাটির সাথে মিশিয়ে দিত। হ্যাঁ, হয়তো মিশিয়ে দিত না, কিন্তু একটা বিশাল হত্যাযজ্ঞ ঘটত, এতে তো কোনো সন্দেহ ছিল না, এবং সেটা তারা করেছে পরবর্তীতে। তাহলে এই যে শারমিন আহমদ বলে যে কেন বঙ্গবন্ধু 7ই মার্চের বা 25শে মার্চের রাত্রে ভাষণ রেকর্ড করলো না, এটা কি বঙ্গবন্ধু কি শুধু তাজউদ্দিনের বুদ্ধিতে চলে? বঙ্গবন্ধু এত বড় নেতা হয়েছে কি শুধু সিরাজুল আলম খানের কথায় চলে? উনি যে কত, আমার দৃষ্টিতে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো একজন নেতা না, একজন দার্শনিক। এটা কি তাজউদ্দিন জানে? এটা কি শারমিন আহমদ জানে? মাজহারুল ভাবলা নামে একজন, উনি নয়া দিগন্ত নামক একটি পোর্টালের সম্পাদক, তিনি বলেছেন যে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের হিমালয় পর্বত সমান ব্যক্তিত্বের কাছে তাজউদ্দিন আহমেদ ছিলেন অসহায়। তো যাই হোক, তাজউদ্দিন আহমেদ বা শারমিন আহমেদের সমালোচনা করা আমার এখানে উদ্দেশ্য না। আমার মূল প্রসঙ্গে ফিরে আসি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তো লাখ লাখ কর্মী ছিলেন, নেতা ছিলেন, যারা বঙ্গবন্ধুকে পীরের মতো শ্রদ্ধা করত। তো বঙ্গবন্ধু তো সব কথা শুধু তাজউদ্দিনকে বলবে না, বঙ্গবন্ধু তো সব কথা শুধু সিরাজুল আলম খানকে বলবে না, বঙ্গবন্ধু তো সব ডিম এক ঝুড়িতে রাখবে না। তো ওনার তো অনেক ডিম আছে, অনেক ঝুড়ি আছে। উনি কখন কাকে কোন নির্দেশ দিবেন, কখন কাকে কোন কথা বলবেন, তো এর মধ্যে তো বিশাল গোপনীয়তার ব্যাপার আছে। কারণ যেখানে যে একই দেশে যেভাবে হোক, যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যখন হয়েই গেছে, এখন এখান থেকে আলাদা হওয়া মানে তো বিচ্ছিন্নতাবাদী।
আর বিচ্ছিন্নতাবাদী হিসেবে তো পাকিস্তানিরা যে কোনো মুহূর্তেই ওনাকে হত্যা করতে পারত। এবং এইখানে তো নিয়াজির বইতে, এই খাদিম হোসেনের বইতে, সিদ্দিক সালিকের বইতে তারা নিজেরাই বলছে যে কেন শেখ মুজিবকে তাৎক্ষণিকভাবে হত্যা করা হয়নি। এবং টিক্কা তো বলছে শেখ মুজিবকে পাকিস্তানে পাঠানোর দরকার নাই, তাকে বাংলাদেশেই বিচার করে প্রকাশ্যে ফাঁসি দিবে। তো হ্যাঁ, আমি এখন মূল কথায় আসি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তো 1971 সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে কনফার্ম হয়ে গেছেন যে ইয়াহিয়া এবং ভুট্টো ইয়াহিয়া ক্ষমতা হস্তান্তর করবে না, কারণ ভুট্টো বিরোধী দলের আসনে বসবে না এবং ইয়াহিয়া বলছে তাকে প্রেসিডেন্ট রাখার জন্য, কিন্তু বঙ্গবন্ধু সেটাতে রাজি হয় নাই। এখানে তো মূল সমস্যা তো এখানে। এবং এইখানে পাকিস্তানি এরা তো বহুবার এই কথা বলে গেছে, আমি এই ব্যাপারে আরও কথা বলবো, তো বলে গেছে। তো বঙ্গবন্ধু তো এটা জানে না। বঙ্গবন্ধু 1962 সাল থেকেই জানেন, 1954 সাল থেকে জানেন যে পাকিস্তানদের সাথে থাকা সম্ভব না, কিন্তু উনি তো বিচ্ছিন্নতাবাদী হিসাবেও তো উনি পরিগণিত হয়ে উনি মৃত্যুর মুখে পতিত হইতে রাজি না। আপনি কি চাইবেন? কেউ কি চাইবে? উনি তো তারপর তো মৃত্যুর মুখে উনি বহুবার মৃত্যুর মুখে পতিত হয়েছিলেন। যাই হোক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি সকল অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলেন এবং স্বাধীনতার ঘোষণার বিষয়টিও তিনি ঠিক করে রেখেছিলেন। সেই ইঞ্জিনিয়ার নুরুল হক সাহেবের মাধ্যমে। ইঞ্জিনিয়ার নুরুল হক সাহেব 1971 সালের 14 মার্চে ওনার সহকর্মীদেরকে নিয়ে উনি ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানদেরকে নিয়ে মিটিং করেন এবং পুরোদমে কার্যক্রম চালিয়ে যান। এবং উনি ছিলেন খুব দক্ষ ওয়্যারলেস বিশেষজ্ঞ। তো তিনি ট্রান্সমিটার বানাতে পারতেন এবং ট্রান্সমিটার বানিয়েছেন। 29 মার্চ 1971-এর 29 মার্চ ওনাকে বাসার থেকে পাক আর্মিরা ধরে নিয়ে গেছে এবং এই পর্যন্ত আর ওনার কোনো হদিস নেই। তার মানে ওনাকে হত্যা করে লাশ গুম করা হয়েছে। তো উনি এত এক্সপার্ট ছিলেন যে উনি ট্রান্সমিটার বানাতে পারতেন। শারমিন আহমদ অবশ্যই কথা বলে গেছে, হাউবার আমি সেই এতে প্রসঙ্গে আর যাচ্ছি না। তো ইঞ্জিনিয়ার নুরুল হক সাহেব এমনভাবে ট্রান্সমিটার তৈরি করেছেন যে ট্রান্সমিটারেরটা ফ্রিকোয়েন্সি পাকিস্তান রেডিওর ট্রান্সমিটারের কাছাকাছি, সামান্য একটু পার্থক্য থাকতে পারে। আপনারা যারা এখন তো ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, গুগলের যুগে, এখন আর রেডিওর তেমন প্রচলন নেই। আগে রেডিওটা কি, মানে যারা আগে রেডিও শুনছেন দেখবেন সেখানে রেডিওতে কি আছে, সেখানে 1 ব্যান্ড রেডিও, 2 ব্যান্ড রেডিও, 3 ব্যান্ড রেডিও, এগুলো ব্যান্ড মানে কি এটা এবং ফ্রিকোয়েন্সি কি, এইগুলো তো অনেক, এটা নিয়ে আবার কথা বলতে গেলে দীর্ঘ হয়ে যাবে। তো অর্থাৎ নুরুল হক সাহেব এমনভাবে এই ট্রান্সমিটার তৈরি করেছেন, সেই ট্রান্সমিটারের ফ্রিকোয়েন্সি ছিল পাকিস্তান রেডিওর ফ্রিকোয়েন্সির প্রায় কাছাকাছি বা সমান। অর্থাৎ কেহ যদি পাকিস্তান রেডিও অন করে তাহলে সেখানে এই বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা শোনা যাবে, কারণ সে ট্রান্সমিটারে তো এই বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণাটি এটা চট্টগ্রামের ফৌজদারহাটের কাছে যে সিলিমপুর নৌ বেতার কেন্দ্র আছে, সেই নৌ বেতার কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। এবং নৌ বেতার কেন্দ্রটি কিন্তু অক্ষত ছিল, কারণ এই নৌ বেতার কেন্দ্রটি তখন তো এখনকার মতো মোবাইল ছিল না, ইন্টারনেট, গুগল ছিল না। তখন একমাত্র বিদেশি জাহাজদের একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল যে রেডিও। অর্থাৎ রেডিওর মাধ্যমে যে স্থলভাগে যেরকম রেডিও স্টেশন থাকে, একই রেডিও স্টেশন থাকে এই জাহাজে। সেই জাহাজের রেডিও সেখান থেকে সেটার রিসিভারও আছে, ট্রান্সমিটারও আছে। একইভাবে সিলিমপুরকেও এখানে সিলিমপুরও বলে, সলিমপুরও বলে। সেই সলিমপুর রেডিও স্টেশনও ট্রান্সমিটারও আছে, রিসিভারও আছে। তো অর্থাৎ নুরুল হক সাহেব এমন দক্ষতার সাথে কাজটা করছেন এবং দূরদর্শিতার সাথে কাজটা করছেন, অর্থাৎ
সিলিমপুরে যে রেডিও স্টেশন আছে, সেই রেডিও স্টেশনটা সাথে আবার হচ্ছে যে এই যে সকল বিদেশি জাহাজের যোগাযোগ। আর সেই বিদেশি জাহাজের মাধ্যমে যোগাযোগ হওয়া মানে সে মুহূর্তেই সারা পৃথিবীতে এই বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণাটি প্রচারিত হয়ে যাবে, এবং বাস্তবে তাই হয়েছে। এইভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা দেশে বিদেশে 26শে মার্চের মধ্যেই প্রচারিত হয়ে যায়, এবং এই ঘোষণাটি প্রকৃতপক্ষে দেওয়া হয়েছিল, প্রথম প্রচারিত হয়েছিল 1971 সালের 25শে মার্চের সন্ধ্যার মধ্যেই। এবং এইভাবেই এই ঘোষণা শুনেই যে বাঙালিরা স্বাধীনতা যুদ্ধে উজ্জীবিত হয় এবং ঝাঁপিয়ে পড়ে। ডেভিড লোসাকের বইতে সে কথা সুস্পষ্টভাবে বলা আছে। এখানে আমি আরেকটি কথা যোগ করি, যেটা কথা কন্টিনিউয়াসলি বলতে গেলে বাদ করে যায়। সেটা হচ্ছে যে যখন নুরুল হক সাহেবের দ্বারা পরিচালিত এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাটি সিলিমপুর নৌবেতার কেন্দ্র থেকে কন্টিনিউয়াসলি বাজানো হচ্ছিল, কন্টিনিউয়াসলি প্রচার করা হচ্ছিল। অর্থাৎ পাকিস্তান রেডিও অন করলেই সেই অটোমেটিক্যালি সেই বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণাটি শোনা যাবে। অর্থাৎ স্থলভাগে হোক আর জলভাগে হোক, যেখানে হোক না কেন, যিনি বা যারাই পাকিস্তান রেডিও অন করবেন বা করেছেন, তারাই বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি পেয়ে গেছেন। তবে নৌবেতার কেন্দ্রটি মূলত এই যে সমুদ্র জাহাজের চলাচল নিয়ন্ত্রণ করার জন্যই এটা হইতো, যার ফলে এই স্থলভাগের লোক জানার আগে, স্থলভাগের লোক তো রাজনৈতিক নেতাকর্মীরা টেলিগ্রাফের মাধ্যমে পেয়ে গেছে, চট্টগ্রামের নেতারা পেয়ে গেছে, সেই অনুযায়ী তো কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সেটা এমপি আব্দুল হান্নান প্রচারে করেছেন। সো বিদেশিরা জানছে সিলিমপুর নৌবেতার কেন্দ্রের মাধ্যমে, অর্থাৎ সেই নৌবেতার কেন্দ্রের মাধ্যমে সমুদ্রের জাহাজ, জাপান, ব্রিটিশ জাহাজ থেকে শুরু করে আমেরিকান জাহাজ, সব জাহাজে তারা এই স্বাধীনতার ঘোষণাটি শুনতে পান, এবং সাথে সাথেই তারা সারা পৃথিবীতে তাদের দেশকে জানিয়ে দেন। একইভাবে ব্রিটিশ জাহাজ থেকে যে তারা এই ব্রিটেনে জানিয়ে দেন, সে অনুযায়ী বিবিসি, এবং আমেরিকান জাহাজ থেকে আমেরিকা জানে, সে অনুযায়ী সিবিএস নিউজ, এবিসি নিউজ সবাই জানে। অর্থাৎ মূল কথা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইঞ্জিনিয়ার নুরুল হক সাহেবের মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে 25শে মার্চ সন্ধ্যার মধ্যেই বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা প্রচার করেন।